নমস্কার বন্ধুরা, আমি শ্রীদীপ আর আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেল শ্রীদীপ ইনক্লুসিভ ইনসাইট। এই চ্যানেলে এটি আমার প্রথম ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। দয়া করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং নিচে থাকা বেল আইকনে দয়া করে প্রেস করুন এরকমই ভিডিও পাওয়ার জন্য। তো আজকে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আমরা সকলে জানি ভারতে 2024 সালে অর্থাৎ আমাদের দেশে 2024 সালে অষ্টাদশ লোকসভা নির্বাচন হয়ে গেছে। এই নির্বাচনটি হয়েছিল প্রায় 7 দফায়। 7 দফার নির্বাচন শেষ, ফলাফল 4 জুন বেরিয়েছে এবং সেই ফলাফল আমাদের হাতে চলে এসেছে। এবং এই ফলাফল স্বরূপ কি কি পরিবর্তন লক্ষ্য করা গেছে, কেন এই লোকসভা নির্বাচন অন্য লোকসভা নির্বাচনের থেকে এত গুরুত্বপূর্ণ, কেন এই লোকসভা নির্বাচন রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং আভ্যন্তরীণ এবং আন্তঃরাষ্ট্রীয় ক্ষেত্রে একটি পরিবর্তনের সূচক হিসেবে দেখা হচ্ছে। কেন রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে রাজনৈতিক দিক পরিবর্তন অর্থাৎ ভারতে রাজনৈতিক অভিমুখ অর্থাৎ মোমেন্টাম এর হাওয়া অন্যদিকে বইছে। চলুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পর্যালোচনা করি। তো আমরা যদি একবার লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে তাকাই, এনডিএ অর্থাৎ বিজেপি নেতৃত্বাধীন জোট পেয়েছে 280টি আসন, যা ম্যাজিক ফিগারের থেকে 8টি আসন বেশি। আইএনডিআইএ অর্থাৎ ইউপি এর পরিবর্তিত নাম এবং কংগ্রেস নেতৃত্বাধীন জোট পেয়েছে 240টি আসন। আদার্স অর্থাৎ অন্যান্যদের ঝুলিতে গেছে 18টি আসন এবং ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ নির্দল প্রার্থীরা জিতেছেন প্রায় 6টি আসনে। অর্থাৎ এবারের নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেল না এবং এটি সেই আইএনডিআইএ জোট যেখানে প্রত্যেকটা বুথ ফেরত সমীক্ষা বলেছিল তারা 100 টপকাতে পারবে না। ভোট শতাংশের দিকে যদি আমরা একবার নজর দিই, বিজেপি পেয়েছে 34.3%, অর্থাৎ যা আগের নির্বাচনের তুলনায় প্রায় 6% কম। কংগ্রেস ভোট বৃদ্ধি করে তাদের ঝুলিতে গেছে 24.7% ভোট, অর্থাৎ আগেরবার 19% থেকে প্রায় 5.7%, অর্থাৎ 6%। অর্থাৎ বিজেপি যেই পরিমাণ ভোট হারিয়েছে সেই পরিমাণ ভোট কংগ্রেস নিজের ঝুলিতে নিয়েছে এবং অন্যান্যদের ঝুলিতে প্রায় 40%। এবং ক্ষয়িষ্ণু বামফ্রন্ট অর্থাৎ লেফট পেয়েছে 1.5%, যা 2019-এর তুলনায় 0.5% বৃদ্ধি করেছে তারা তাদের পরিসর। এখানে আমরা দুটি ভারতের রাজনৈতিক মানচিত্র, একটি 2019 এবং 2024 মানচিত্রের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে কিভাবে ভারতের রাজনীতি পরিবর্তন হচ্ছে এবং কিভাবে বিজেপি তার জমি এবং পপুলার সাপোর্ট হারিয়েছে এবং এই স্যাফরন কিভাবে ব্লু হচ্ছে। এই ব্লু কালারটি ডিনোট করছে কংগ্রেস এবং তার নেতৃত্বাধীন জোটকে এবং স্যাফরন ডিনোট করছে বিজেপি এবং তার নেতৃত্বাধীন জোটকে। দেখতে পাচ্ছেন এগুলি হলো এক্সিট পোল, বিভিন্ন নামজাদা মিডিয়া হাউস থেকে আসা, অর্থাৎ বুথ ফেরত সমীক্ষা। যদিও বুথ ফেরত সমীক্ষার থেকে এগুলো বেশি নির্দিষ্ট একটি রাজনৈতিক দলকে জেতানোর সমীক্ষা, তবুও জন কি বাত বলেছিল 362 থেকে 392টি আসন পেতে পারে বিজেপির নেতৃত্বাধীন জোট। রিপাবলিক ভারত মার্টিনেজ বলেছিল 353 থেকে 368টিতে পেতে পারে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট এবং রিপাবলিক টিভি বলেছিল 359টি আসন পেতে পারে বিজেপির নেতৃত্বাধীন এই এনডিএ জোট। অর্থাৎ এদের এই ধরনের সমীক্ষার মাধ্যমে এটা খুব পরিষ্কার যে এদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে এবং এরা যে দেশের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সেই বিষয়ে মানুষের সন্দেহভাজন আরও বেশি বেড়ে যায়। এবং এই ধরনের গদিয়ে মিডিয়াগুলি এত চেষ্টার পরেও গণতন্ত্র উৎপাটিত করে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে একক সংখ্যাগরিষ্ঠতা দিতে পারল না। এটিই হচ্ছে ভারতের গণতান্ত্রিক জয়, এটিই হচ্ছে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টির নৈতিক হার। देश है, डेमोक्रेसी है, नहीं सुनेंगे आपकी बात? अरे भाई हम सुनने वाले लोग नहीं है, हम नहीं सुनेंगे तुम्हारी। तो फिर ये क्या करेंगे? ये किसका क्या बिगाड़ लेंगे? ये समझते नहीं है। हम जब सुनने वाले हैं ही नहीं भाई, सुनिए ना मेरी बात, मैं बोलूंगा आप सुने। তো শুনলেন আপনারা চাটুকারিতা কাকে বলে।
তো এদের মতো চাটুকারি ছাড়াও, গদি মিডিয়া ছাড়াও, বিজনেস স্ট্যান্ডার্ড নামের এক পত্রিকা কিছুদিন আগে একটি আর্টিকেল বেরোয়। সেই আর্টিকেলে বলা হয়েছে, ইট অ্যাপিয়ার্স টু বি আ সেটব্যাক for the ruling party in Uttar Pradesh, despite the Bharatiya Janata Party led National Democratic Alliance expected to secure victory in the 2024 Lok Sabha election, trends suggest setback for the ruling party in the Hindi heartland. অর্থাৎ উত্তরপ্রদেশে যে বিজেপির ব্যাপক ক্ষয় লক্ষ্য করা গেছে তারই একটি উদাহরণ। শুধুমাত্র উত্তরপ্রদেশ নয়, পার্শ্ববর্তী রাজস্থান এবং পশ্চিম ভারতের মহারাষ্ট্র, এমনকি গুজরাটেও বিজেপির ক্ষয় শুরু হয়েছে। অর্থাৎ গো বলয় যে বিজেপির সমর্থন, বিজেপির ভোটার, তারা বিজেপির থেকে মুখ ফেরাচ্ছে এবং তারা বিভিন্ন আঞ্চলিক দল, সমাজবাদী দলের মতো আঞ্চলিক দল এবং কংগ্রেসের মতো দলকে তারা এবার সমর্থন দিয়েছে, যা ভবিষ্যতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে ভবিষ্যতে বিজেপি আরও অনেক বেশি জমি ক্ষয় করবে। উত্তরপ্রদেশে যা ফলাফল তার দ্বারা বোঝা যায় যে উত্তরপ্রদেশে যেই দলিত ভোট, যেই মায়াবতী অর্থাৎ বহুজন সমাজ পার্টির যেই দলিত ভোট চলে গেছিল বিজেপির দিকে, যেই যাদব কুলের ভোট চলে গেছিল বিজেপির দিকে, এবং যে নিম্নবর্ণের হিন্দুদের ভোট অর্থাৎ SC ST OBC ভোট যেগুলো বিজেপিতে চলে গেছিল, তার প্রায় 50 থেকে 55% সমাজবাদী পার্টিতে ফেরত এসছে এবং কংগ্রেসও আগের থেকে অনেক বেশি নিজেদের ভোট বাড়িয়েছে এবং 6টি আসন তাদের ঝুলিতে নিয়ে গেছে। এবং নরেন্দ্র মোদী নিজের আসন বারাণসীতে প্রায় 1.5 লক্ষের বেশি মার্জিন কমেছে, যা খুবই চিন্তাজনক। क्या हो गया तुम्हें? क्यों नहीं बोल रहे हो? कुछ तो बोलो। দ্য টেলিগ্রাফের মতো পত্রিকায় এই আর্টিকেলটি বেরিয়েছিল, যেখানে বলা হয়েছে ইন্ডিয়া কাটস মোদি ডাউন, অর্থাৎ যেই ইন্ডিয়া জোটকে ফার্জি জোট বলা হচ্ছিল, যেখানে নরেন্দ্র মোদী অতি আত্মবিশ্বাসে বলছিলেন যে কংগ্রেস এবং বিরোধীরা 30-এর নিচে নেমে যাবে, সেখানে নরেন্দ্র মোদীকে তৃতীয়বার লাগাতার ক্ষমতায় আসা থেকে আটকালো এই ইন্ডিয়া জোট। বিজেপি এখন একক সংখ্যাগরিষ্ঠ দল নয়, বিজেপি অনেক দুর্বল, শরিক নির্ভর, যখন তখন অনাস্থা ভোটে পড়ে যেতে পারে বিজেপির এই NDA সরকার। অর্থাৎ এত কিছুর বাইরে গিয়ে একটি প্রশ্ন বারবার জানতে ইচ্ছে, যেই প্রশ্ন হাজার হাজার বেকার যুবক যুবতী, যেই প্রশ্ন হাজার হাজার পড়ুয়াদের, যেই প্রশ্ন আমার আপনার মতো সাধারণ মানুষের, প্রশ্নটি হলো কেন NTA ন্যাশনাল টেস্টিং এজেন্সি 4 জুনই বেছে নিয়েছিল, অর্থাৎ যেদিনকে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয় সেদিনকেই বেছে নিয়েছিল নিটের অর্থাৎ ডাক্তারি প্রবেশিকার ফলাফলের জন্য। কেন 14 জুন থেকে 4 জুন এত আগে নিটের ফলাফল বার করা? কেন নিটে এই প্রকার দুর্নীতি? কেন 67 জন 720-র মধ্যে 720? কেন গ্রেস মার্ক দেওয়া হলো ডাক্তারি প্রবেশিকার মতো পরীক্ষায়? কেন একটি সংস্থা থেকে 6 জন প্রথম হল? প্রশ্নগুলো কাদের? শুধুই কি NTA? না, NTA প্রশ্নগুলো করতে হবে নবনির্বাচিত কেন্দ্রীয় সরকারের থেকে, প্রশ্নগুলো করতে হবে সংসদে যাওয়া নতুন জনপ্রতিনিধিদের থেকে। আমার আপনার প্রশ্ন, অধিকারটা আমাদের এবং প্রশ্ন করার দায়িত্বটাও আমাদের। আমরা ভারতের নাগরিক, আমরা ভারতের সাধারণ জনগণ। যেই জনপ্রতিনিধিদের আমরা নির্বাচিত করেছি তাদের থেকেই প্রশ্ন করার অধিকার আমাদের। আমাদেরই দায়িত্ব ভারতের সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে। আমরা সংবিধান বাঁচানোর দিকে এক ধাপ এগিয়েছি। দেশের গণতন্ত্র বেঁচেছে, দেশের গণতন্ত্র বিজয়ী হয়েছে এবং দেশের মানুষ যে গণমাধ্যম যে বিকৃত হয়েছিল তাদেরকে প্রত্যাহার করে সত্যকে বেছে নিয়েছে। এবং সর্বোপরি এর জন্য আমি ধন্যবাদ জানাই সেই সমস্ত নির্ভীক ইউটিউবারদের যারা শাসকের চোখে চোখ রেখে রোশানাদের দিকে তাকিয়ে প্রতিবাদ করেছে, সত্য উদ্ঘাটন করেছে। তাদেরকে আমার অনেক অনেক অভিনন্দন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম এবং সত্যমেব জয়তে।